ডায়মন্ড হারবার আছি আমরা 8 নম্বর স্কুল ডায়মন্ড হারবার হাই স্কুল 156 থেকে 157 পেজের মধ্যে আছে। সম্পূর্ণ সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আন্তরিক আবেদন বলো নিবেদন বলো সেটা রইল। তোমার আন্তরিক আবেদন বা নিবেদন করছি, খুব ভালো করে ভিডিওটা দেখো। আশা করি তোমরা বিগত দিনে যে 7টা ভিডিও দেখতে পেয়েছো সেরকমভাবে আমি তোমাদের সলভ করে দেবো। অবশ্যই তোমরা উপকৃত হবে। চলে এসো আজকের যে 1 নম্বর প্রশ্নে দেখে নাও। 1 নম্বর প্রশ্নে চলে এসো। দেখো, এটা হলো 1.218713 এর 3 দশমিক এবং 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানের পার্থক্য সেটা কত হবে দেখে নাও। এটা অপশান এ হবে 0। অপশান এ কি বলবো আমরা 0 বলবো। তারপর দেখো 2-এরটা 1 বর্গ সেমি মানে ড্যাশ বর্গমিটার। 1 বর্গ সেমি মানে আমরা বলবো অপশান ডি বলবো 0.00001। এটা আমরা এত বর্গমিটার বলবো। তারপরে দেখো এখানটা 1 বর্গ সেমি। তারপর দেখো রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে। রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ আমরা অপশন, কারণ সমকর্ণদ্বয় পরস্পর সমকোণী সমদ্বিখণ্ডিত করে, তাহলে সমকোণ মানে 90 ডিগ্রি বলবো। তারপর দেখো 4-এরটা অর্ধবৃত্তের প্রতিসম রেখার সংখ্যা। অর্ধবৃত্তের প্রতিসম রেখার সংখ্যা আমরা অপশান এ বলবো 1টা। এরপরটা দেখো এটা কি এর মান বার করতে বলছে। কি এর মান বার করতে বলছে অপশান বি হবে 81। 5-এরটা 81 দেখে নাও। 5-এরটা দেখে নাও কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস পি 9 মাইনাস পি। তাহলে এটা হলো কে মাইনাস পি স্কোয়ার, এটা 9 স্কোয়ার, এটা পি স্কোয়ার, এটা কে মাইনাস পি স্কোয়ার, এটা 81 বলবো মাইনাস পি স্কোয়ার বলবো। তাহলে এখান থেকে কে সমান আমরা পেয়ে যাব 81 পেয়ে যাব। তাহলে অবশ্যই আমরা কোন অপশনটায় পাবো, অপশন বি এরটায় পাবো। তারপরে দেখে নাও 6-এরটা এই সংখ্যার সঙ্গে কোন বীজগণিতিক সংখ্যা যোগ করলে যোগফল হবে। তাহলে এই সংখ্যার সঙ্গে যে বীজগণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে সেটা কোনটা, সেটা আমরা অপশন সি বলবো 14x বা -14x। দেখে নাও কি করে হবে। বলা আছে এক্স স্কোয়ার প্লাস 49, এটা আমরা বলবো এক্স স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ফর্মুলা 2 ইন্টু এক্স ইন্টু 7। তাহলে এটা সূত্রে ফেলে দিলুম। তাহলে কত বিয়োগ করে দেবো, তারপরে এটা বিয়োগ করবো আমরা কত -14x হবে। তাহলে এখানে আমরা কত বিয়োগ করব দেখো -14x। এবার যদি আমরা এরকমভাবে করি তাহলে এখানে তাহলে দেখো আমরা কি পেয়ে যাব, তাহলে x প্লাস 7 তার হোল স্কোয়ার, এখানে দেখো -14x। আমরা যদি এখানে মাইনাসের সূত্র ফেলি তাহলে এক্স স্কোয়ার প্লাস 7 স্কোয়ার -2 ইন্টু এক্স ইন্টু 7। তাহলে এখানে আমরা কত বিয়োগ যোগ করব
14x করবো। এখানে তাহলে সূত্র হবে x-7 তার স্কোয়ার, তাহলে এখানে +14x। তাহলে দেখো এখানে দেখো -14x আর এখানে দেখো +14x, তাহলে আমরা বলবো +-14x আমরা যোগ করব, +-14x। তাহলে এটা কোন অপশানে আছে দেখে নাও, অপশান বি এতে আমরা বলবো, দেখো অপশান সি এতে উত্তরটা হবে। এক একটা দেখে নাও, 2 দুগুণে 4 হবে, এটা বিয়োগ করব 2, এটা দশমিক দেবো 0 0, এটা 4, এটা 4 দিয়ে করব 176, এটা হবে 24 আমরা বলবো, এটা 48, এটা 4 দিয়ে করব 1936, এটা বিয়োগ করব, দুটো শূন্য নামালুম, এইটা ডবল করব, 488 করব, 488, এটা 9 করব, তো এটা 9 দিয়ে করছি, 9 দিয়ে করলে হবে 44001। এটা বিয়োগ করলে যেটা আসবে সেটা হলো 2399 চলে আসছে। তাহলে আমরা লিখব, তাহলে √6, তাহলে 2.449, এটার সমানই আমরা লিখব 2.45, এটা আমরা লিখে ফেলবো, এটি অ্যান্সার। তারপরে দেখে নাও, আমরা যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা, 75 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 5 মিটার উচ্চতা বিশিষ্ট লাইট পোস্টে অতিক্রম করলো, তাহলে অতিক্রম করতে কত সময় নেবে দেখে নাও। তাহলে 75 মিটার দেখে নাও, 75 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি ঘন্টায় 75 কিমি বেগে 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লাইট পোস্টকে অতিক্রম করতে কত সময় নেবে। তাহলে এটা আমরা দুয়েরটা বলবো, তাহলে বেগটা, গতিবেগ আমার দেয়া আছে, গতিবেগ হলো 75 কিমি/আওয়ার। কিমি/আওয়ারটাকে মিটার/সেকেন্ডে চেঞ্জ করতে গেলে তাহলে এটা 1000 দিয়ে গুণ করব আর 3600 দিয়ে ভাগ করব, শূন্যগুলো কেটে গেল। আচ্ছা, এটা হলো 2 দিয়ে কাটলে এটা 5, 2 দিয়ে কাটলে আমরা 18 বলবো, আবার 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 আমরা 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে এটা 6 হবে, 3 দিয়ে কাটলে আমরা 25 বলবো, তাহলে 125/6 এটা মিটার/সেকেন্ড। ঠিক আছে, এটা হলো। তারপরে সময় লাগবে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে, যে সময় তাহলে কত হবে, নির্ণীয় সময় আমরা কত বলবো, সেটা হলো দূরত্ব মানে এখানে শুধুমাত্র ট্রেনের দূরত্ব, ট্রেনের দৈর্ঘ্য বাই গতিবেগ লেখা হলো, তাহলে 75 × 6/125, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে আমরা, তাহলে এটা হলো দেখে না 18/5, 18/5 বলবো 3×3/5 সেকেন্ড, 3×3/5 সেকেন্ড।
তাহলে 3 × 3/5 সেকেন্ড আমরা উত্তর পেয়ে গেলাম। তারপরে দেখো চলে এসো এখানে, দেখো আয়তক্ষেত্রের একটু দেখে নাও। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে, এর পরিসীমা বিশিষ্ট ক্ষেত্র বর্গক্ষেত্রের এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দেখে নাও, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে 3-এরটা আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 6 আর প্রস্থ কত বলা আছে? প্রস্থ 4 বলা আছে। তাহলে দৈর্ঘ্য 6 প্রস্থ 4, এটা করলে 2 × কত? 2 × 10 মানে 20 সেন্টিমিটার হলো, 20 সেন্টিমিটার। তাহলে এটা হলো আয়তক্ষেত্রের। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা বলবো 20 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহু সেটা হলো 20/4 মানে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হলো 5² 5² মানে 5×5 = 25 বর্গ সেমি। তাহলে 5×5 = 25 বর্গ সেমি। তাহলে এটা 3 নম্বর অঙ্কটা। এটা আমরা পরিসীমা বলতে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বলছি। দেখে নাও, প্রথম আয়তক্ষেত্রের পরিসীমা বার করে নেওয়া হলো, তারপর আয়তক্ষেত্রের পরিসীমা মানে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কয়ার। তাহলে 5 বেরিয়েছে, 5² মানে 5×5 = 25 বর্গ সেমি। তারপর দেখো 5-এর অঙ্কটা বলা আছে বর্গক্ষেত্র এবং রম্বসের পার্থক্য। এটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। সেটা হলো চতুর্ভুজ অঙ্কন এবং চতুর্ভুজের শ্রেণীকরণ বা শ্রেণীবিভাগ। এই অধ্যায়গুলো দেখবে, প্লেলিস্টে দেওয়া আছে। সেখানে বর্গক্ষেত্র এবং রম্বসের পার্থক্য অবশ্যই করা আছে, দেখলেই তোমরা পেয়ে যাবে। আমি নতুন করে এটা ব্যাখ্যা করছি। তারপরেরটা বলা হচ্ছে এই অঙ্কটাকে মানে এইটাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। এটা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। এইট এক্স স্কোয়ার প্লাস 50y²। এখানে আমি যদি 2 কমন নিই তাহলে 4x², এটা আমরা বলবো 25y², এটা আমরা বলবো। তাহলে 2 থাক। এখানে দেখো 2x তার স্কোয়ার প্লাস 5y তার স্কোয়ার, এটা আমরা বলতে পারি। তাহলে আমি যদি এটাকেই ভাঙি, তাহলে এটাকে ভাঙলে আমরা কি করব? তাহলে 2x প্লাস 5y তার হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 5y তার হোল স্কোয়ার। তাহলে সূত্রটা পেয়ে গেল। তাহলে 2x প্লাস 5y তার হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 5y তার হোল স্কোয়ার, এটা পেয়ে গেলাম। তাহলে এটা অ্যান্সার আমরা অবশ্যই বলতে পারবো, এটা অবশ্যই আমরা অ্যান্সার বলতে পারবো।
তারপরে দেখো বলা আছে এইটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগফল কত হবে দেখে নাও। 7 নম্বরটা, তাহলে 2x প্লাস 3y প্লাস 7, এটা থেকে বিয়োগ করব 4x মাইনাস 5y মাইনাস 2, তাহলে এটা বিয়োগ করলে 2x প্লাস 3y প্লাস 7 মাইনাস 4x প্লাস 5y প্লাস 2। এখান থেকে দেখো বিয়োগ করলে যেটা আসবে, তাহলে মাইনাস 2x, এটাকে যোগ করলে কত আসবে, 3 আর 5 যোগ করলে 8, 8y, আর এখানে দেখো প্লাস 9, তাহলে 2x, দেখে নাও 2x, তাহলে মাইনাস 2x প্লাস 8y প্লাস 9, এটাই আমরা অ্যান্সার বলবো। তারপরে দেখে নাও 3-এর দাগের অঙ্কগুলো। 3-এর দাগের অঙ্ক 3 এবং 3-এর দাগের 1, 3-এর দাগের 3, এই দুটো অঙ্ক তোমরা সময় দূরত্বের প্লেলিস্ট আছে সেটা পেয়ে যাবে। আর 3-এর দাগের 2 এবং 3-এর দাগের 4, এই দুটো অঙ্ক তোমরা পেয়ে যাবে। দেখবে তোমরা ওই আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত যে প্লেলিস্ট আছে সেখানেও তোমরা পেয়ে যাবে। অর্থাৎ 3-এর দাগের এই 1, 2, 3, 4 এই অঙ্কগুলো তোমরা অবশ্যই তোমরা প্লেলিস্ট দেখলে অঙ্কগুলো পেয়ে যাবে, নতুন করে সলভ করে দেখাচ্ছি না। পরেরটা দেখো 4-এর দাগের 1, এই অঙ্কটা বলা আছে। 4-এর দাগের 1 দেখে নাও। 4-এর দাগের 1-এর অঙ্কটা, তাহলে এখানে বলা আছে যে 4-এর দাগের 1-এর অঙ্কটা দেখে নাও, এই মানটা বার করতে বলেছে। তাহলে আমি প্রথমে xy এর মানটা বার করি। দেখে নাও xy সমান আমরা বলবো x প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার। এক্স প্লাস ওয়াই এর মান হলো 2, এক্স মাইনাস ওয়াই এটা হলো 1, তাহলে 5 5 25, 25 বাই 4, 1/4, এটা 4 লসাগু, 25 মাইনাস 1, তাহলে 24 বাই 4, এটা কাটলে কত হবে, 6 হবে। তাহলে আমরা কত পেয়ে যাব, তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বার করবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা লিখবো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে এক্স আছে এক্স ওয়াই সাপেক্ষে, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত, এক্স প্লাস ওয়াই এর মান আমরা বলবো 5, তাহলে 5 স্কোয়ার, 2 ইন্টু এটা 6, তাহলে 5 মানে 5 স্কোয়ার 25, এটা হলো 12, এটা তাহলে আমরা এক্স ওয়াই এর মান কত পেয়ে গেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আমরা 13 পেয়ে গেলাম। এটা কত পেয়ে গেলাম, 13 পেয়ে গেলাম। তাহলে দেখে নাও এই মানটা চেয়েছি এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখে নাও তাহলে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মানটা কত হবে, এক্স ওয়াই এর মান আমরা বলেছি 6, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 13, তাহলে 6/13 আমরা অ্যান্সার পেয়ে গেলাম 6/13। দেখে নাও পরের অঙ্কটা, দেখে নাও 4-এর দাগে 2-এর অঙ্কটা, এটা আমরা আগে সলভ করেছিলাম, দুবার দেখে নাও। দেখে নাও এখান থেকে আমরা প্রথমে উভয় দিকে 2 বিয়োগ করা হচ্ছে। দেখে না এখানে 6 আছে, উভয় দিকে 2 বিয়োগ করা হচ্ছে, তাহলে এখানে 2 বিয়োগ করা হলো, এখানে 2 বিয়োগ করা হলো। তাহলে এবার দেখো তাহলে কি হলো, এখানে m-2 হলো, এখানে 1 মাইনাস m-2, এটা 6 থেকে 2 গেলে 4 হবে। তারপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলা হয়েছে, এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab সূত্রে ফেলেছি, দেখো মান বসেই উত্তর পেয়ে গেছি। আমার কথা হলো ভালো করে দেখে নাও, এইখানটা ভালো করে বুঝতে হবে
যে আমার এই মানটা দেয়া আছে, এই মানটা দেয়া আছে, এখান থেকে আমার এই মানটা চাইছে। তাহলে আমি এক কাজ করছি, প্রথমে উভয় দিকে 2 বিয়োগ করা হলো, তাহলে বিয়োগ করে দিলে m-2 -1/m-2 সমান 4, এটা পেয়ে গেলাম। এবারে কার মান চেয়েছে? এই মানটা চেয়েছে, তো এটা a² + b² সূত্রে ফেলা হলো, তাহলে a - b² + 2ab সূত্রে ফেলেছি, মানটা বসিয়ে তো উত্তর 18 পেয়ে গেছি। এটা আগে হয়েছে, তোমরা ভিডিও দেখলেই অবশ্যই পেয়ে যাবে। তারপরে দেখো 3 নম্বরটা দেখে নাও। এখানে দেখো এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে। আমার x⁴ + y⁴ - 2x² y² সমান 16, এটা প্রমাণ করতে বলছে। দেখে নাও, প্লাস ওয়াই এর মান বার করা হলো, x - y এর মান বার করা হলো, তাহলে x + y এর মান 2a, x - y এর মান 2/a। তাহলে এবার দেখো এখানে সূত্রে ফেলা, যেটাকে সূত্রে ফেলে দেখো, সূত্রে লেখা হয়েছে x² - y² হোল স্কোয়ার, তাহলে এটা হলো x + y × x - y² তাহলে এটাকে উভয় দিকে দেখো, তাহলে এখানে আমরা কি করলাম, x + y 2a, x - y 2/a, তাহলে এটা দেখো a ক্যান্সেল হয়ে গেল, তাহলে 4 হয়ে গেল, তাহলে এটা দেখো কত হয়ে গেল, 4 স্কোয়ার মানে 16, তাহলে 16 প্রমাণ চেয়ে যে আমরা পাশে লিখবো, প্রমাণিত বা প্রুভড কথাটা লিখবো। -1/x, এই মানটা 4, তাহলে x² + 1/4x², এই মানটা বার করতে বলছে। দেখে নাও ভালো করে। তাহলে এখান থেকে আমি দেখে নাও, আমি এখান থেকে উভয় পক্ষে আমি 2 ভাগ করে দিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি 2x/2 - 1/2x 4/2। এটা বলবো x - 1/2x = আমরা 2 বলবো, তাহলে x - 1/2x সমান 2 বলবো। তাহলে এখানে দেখো মান বসাচ্ছি, দেখে নাও। তাহলে এটা হলো হোল স্কোয়ার হলো, এটা 1/2x তার হোল স্কোয়ার হলো। এখানে দেখে নাও x - 1/2x তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 × x × 1/2x, এটা করব। তাহলে এই মানটা কত? এই মানটা মানে 2² এটা +1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, তাহলে 4 + 1 মানে 5 বলবো, তাহলে অ্যান্সার হয়ে গেল 5। তাহলে দেখে নাও ভালো করে, এখানে আমরা কি করে নিই, উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে x - 1/2x সমান 2, a² + b² সূত্রে ফেলেছি, সূত্রে ফেললে দেখো আমি উত্তর পেয়ে গেছি 5। তারপরে দেখো উৎপাদকের বিশ্লেষণ, তাহলে উৎপাদকের বিশ্লেষণ বলে যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমরা এই প্রত্যেকটা অঙ্ক পেয়ে যাবে, নতুন করে আমি সলভ করে দেখাচ্ছি না। তারপরে দেখে নাও সমাধান করো, সমীকরণ গঠন সমাধান করো, অঙ্কগুলো অবশ্যই পেয়ে যাবে, খুব ভালো করে প্র্যাকটিস করবে, প্রত্যেকটা অঙ্ক তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। তারপরে দেখো আমরা 7 অঙ্কটা বলা আছে, তোমার বাবার বর্তমান বয়স তোমার বয়সের 3 গুণ। তোমার বাবার বর্তমান বয়সে তোমার বাবার বর্তমান বয়স তোমার বয়সের 3 গুণ। 13 বছর পর তোমার বাবার বয়স তোমার বয়সের দ্বিগুণ হলো, তাহলে তোমার বর্তমান বয়স নির্ণয় করতে বলছে। দেখে নাও কিভাবে করব, দেখে নাও। লিখতে হবে আমার বর্তমান বয়স x বছর, আমার বর্তমান বয়স x বছর, তাহলে বাবার বর্তমান বয়স 3x বছর, তাহলে 13 বছর পর আমার বয়স হবে, সেটা কত হবে, x + 13 বছর বলবো। তাহলে 13 বছর পর আমার বাবার বয়স হবে, সেটা হলো 3x + 13 বছর। তাহলে আমার বয়স হবে
তাহলে আমার বয়স কি ধরেছি, আমার বয়স এক্স ধরেছি। তাহলে সে 13 বছর পরে তাহলে x+13 হবে, আর 13 বছর আমার বাবার বয়স হবে 3x+13 বছর। প্রশ্নানুসারে প্রশ্নানুসারে তাহলে তাহলে বাবার বয়স আছে এইটা, বা বাবার বয়স এটা, আমার বয়সে, তাহলে এটা আমরা লিখব আমার বয়সের পাশে 2 গুণ করব, তাহলে বাবার বয়স আমার দ্বিগুণ হবে। তাহলে আমার বয়সের পাশে 2 গুণ করতে হবে, এটাকে 2 গুণ করেছি। দেখো এখানে করলে কত হবে, 3x+13, এটা 2x প্লাস আমরা 26 বলবো, এটা হলো 3x-2x, এটা 26-13, এটা x= আমরা বলবো 13 বলবো, x=13 পেয়ে যাবো। তাহলে তাহলে আমার বর্তমান বয়স 13 বছর পেয়ে যাব। আমার বর্তমান বয়স 13 বছর। তাহলে দেখে নাও ভালো করে, প্রত্যেকটা স্টেপ করে দেখিয়েছি, খুব ভালো করে বুঝে নাও। পরীক্ষায় কিন্তু এরকম অঙ্কই প্রায় পড়ে আর প্রায় আসে। তারপরে দেখে নাও 7-এর দাগে 2-এরটা, আমার ব্যাগে 5 টাকা এবং 10 টাকা নোটের সংখ্যা 20টি। মোট 175টি নোট থাকলে, মোট 175 টাকা থাকলে কতগুলো কোন মুদ্রা ছিল সেটা করতে বলছে। দেখে নাও 7-এর দাগে 2-এরটা, দেখে নাও তাহলে ধরি আমার ব্যাগে 5 টাকার মুদ্রা x-টি, আমার ব্যাগে 10 টাকার মুদ্রা মোট 20, তাহলে 20 - x-টি। ঠিক আছে, তাহলে 5 টাকার মুদ্রা x-টি ছিল, তাহলে 10 টাকার মুদ্রা কত ছিল, তাহলে 20 - x-টি। এবারে দেখো তাহলে 5 টাকার মুদ্রাটা, টাকার ভ্যালুয়েশন কত, দেখে নাও তাহলে 5 টাকার মুদ্রা x-টি, তাহলে 5 টাকার তাহলে 5x বলবো। 10 টাকার মুদ্রা এইটা, তাহলে 10 × 20 - x বলবো। এইটা সমান কত, এটা সমান বলা আছে 175 টাকা, তাহলে 175 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখে নাও তাহলে 5x প্লাস 200 মাইনাস 10x সমান 175, তাহলে 5x - 10x মানে -5x = 175 - 200, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব -5x পেয়ে যাব কত, -25 পেয়ে যাব। তাহলে এখান থেকে x আমরা কত, 5 পেয়ে যাব। তাহলে দেখে নাও তাহলে 5 টাকার মুদ্রা কটা, 5 টাকার মুদ্রায় পেয়ে গেলাম 5টি। অতএব 5 টাকার মুদ্রার সংখ্যা 5টি, 10 টাকার মুদ্রার সংখ্যা ছিল 20, 20 থেকে 5 বাদ, তাহলে কত হবে, 15টি। তাহলে এই উত্তরটা পেয়ে গেলুম, একটা উত্তর 5 টাকার 5টি আর 10 টাকার 15টি।
দেখে নাও, বলা আছে আচ্ছা 8-এর দাগে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা চতুর্ভুজ অঙ্কন বলে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে আমরা দেখব। প্রত্যেকটা অঙ্ক আমরা পেয়ে যাব। নতুন করে আমি সলভ করে দেখাচ্ছি না, খুব ভালো করে দেখে নেবে, প্র্যাকটিস করবে। 9-এর দাগের একটা দেখে নাও, বলা আছে এই দুটো ত্রিভুজ সর্বসম কিনা। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম অবশ্যই নয়। এই দুটো ত্রিভুজ সর্বসম কিনা ব্যাখ্যা করতে বলছে। এই দুটো ত্রিভুজ দেখো সর্বসম নয়, কারণ এটা 6 এটা 6 আছে, এটা 7 এটা 7 আছে। কোনটা দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয় না, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়। ঠিক আছে, তাহলে এই যুক্তিতে আমরা কিন্তু এই ত্রিভুজ দুটো করলে এই বাহুটা এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু কোণটা এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, কিন্তু এই কোণটার সঙ্গে এই কোণটা সমান বলা আছে, কিন্তু সেটা হবে না। তাহলে ত্রিভুজগুলো সর্বসম নয়। তাহলে হয়ে গেল। এবার দেখো 9-এর দাগের 2-এরটা, বাহুভেদে চতুর্ভুজের সে শ্রেণীবিভাগ করো। শ্রেণীবিভাগ অধ্যায়ে অবশ্যই বুঝিয়েছি, তবু আরেকবার দেখে নাও। তাহলে বাহুভেদে আমরা চতুর্ভুজকে সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এই 4টে ভাগে ভাগ করব। এটা আগে হয়েছে, তবু আগে একবার বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। তাহলে বাহুভেদে চতুর্ভুজের শ্রেণীবিভাগ বলতে সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এই 4 ভাগে ভাগ করা যায়। আগে হয়েছে, প্লেলিস্টে দেখে নেবে, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। তারপর দেখো বলা আছে একটি সুষম বহুভুজের কর্ণের সংখ্যা দেয়া আছে। একটি সুষম বহুভুজের কর্ণের সংখ্যা দেয়া আছে। তাহলে বহুভুজটির ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান কত হবে সেটা বলতে বলছে। দেখে নাও 9-এর দাগের আমরা যেটা বলবো 3-এরটা বলবো। 9-এর দাগের 3-এরটা আমরা সূত্র জানি, কর্ণের সূত্র। তাহলে বহুভুজের কর্ণ সমান আমরা কি বলবো, n × n-3 n × n-3/2। তাহলে এখানে বহুভুজের কর্ণ কত, 9 দেওয়া আছে, 9। তাহলে n × n-3/2। তাহলে এখান থেকে আমরা করব কত, দেখে নাও। তাহলে n-3 সমান 9 × 18 বলবো। তাহলে এখান থেকে আমরা বলবো n² - 3n - 18 = 0। এখান থেকে দেখে নাও, তাহলে n² 6 3, তাহলে n² মাইনাস, এটা আমরা +3n পেয়ে যাব, -18 = 0। তাহলে এখানে n যদি কমন নিই, দেখানো n-6, এটা +3, এটা n-6 = 0। তাহলে এখানে দেখে নাও, আমরা পেয়ে যাব n-6 n+3 এটা সমান 0। তাহলে n এর মান হলো n-6 সমান 0। তাহলে n সমান 6 আর n সমান -3। তাহলে মানে বাহু সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে n সমান কত, 6 হয়ে গেল। তাহলে n এর মান কত পেয়ে গেল, 6। অতএব বাহু কটা, বাহু হলো 6টি, বাহু হলো 6টি। তাহলে আমরা এখানে আসবো, বহুভুজটির ঘূর্ণন প্রতিসাম্য কোণ
ঘূর্ণন প্রতিসাম্য কোণ আমরা বলবো 360°/6, আমরা কত 60° বলবো। এটা অ্যান্সার এসে যাবে। খুব ভালো করে দেখে নাও, এখান থেকে আমরা কর্ণ দেওয়া আছে, কর্ণের সাপেক্ষে আমরা বাহু বার করলাম, তাহলে বাহুর মানটা আমরা 6 পেয়ে গেলাম। আর এখানে বলা আছে বহুপৃষ্ঠের ঘূর্ণন প্রতিসাম্য কোণ করতে বলেছে। এটা ঘূর্ণন প্রতিসাম্য কোণ মানে 360° বাই যে বাহু সংখ্যা, তাহলে 60° পেয়ে গেলাম। দেখে নাও, এইটা এটা আমরা প্লেলিস্টে অবশ্যই হয়েছে, আমি নতুন করে এটা ব্যাখ্যা করছি না। এটা প্লেলিস্টে আমরা অবশ্যই করে দিয়েছিলাম, দেখে নেবে। 9-এর দাগের 4-এরটা, এটা তোমরা প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাবে। তারপর দেখো 5-এরটা, সকল আয়তক্ষেত্র সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক আয়তক্ষেত্র নয়। দেখে নাও সামান্তরিক আয়তক্ষেত্র, দেখে নাও আয়তক্ষেত্র হতে গেলে কোণগুলো 90° হতে হবে, কোণগুলো 90° হতে হবে, ঠিক আছে। আর তাহলে এখানে আয়তক্ষেত্র মানেই আমরা কি বলবো, আমরা সামান্তরিক বলবো। কিন্তু দেখো সামান্তরিক হলে আয়তক্ষেত্র হবে না, আয়তক্ষেত্র হতে গেলে আয়তক্ষেত্র থেকে দেখো আমি সামান্তরিক পাবো, কিন্তু আমার সামান্তরিক থেকে আয়তক্ষেত্র পাবো না। কেন? কারণ এখানে কোণগুলো 90 হতে হবে, কিন্তু সামান্তরিকের কোণ কিন্তু 90 নাও হতে পারে। তাহলে সামান্তরিকের বিপরীত মানে প্রত্যেকটা কোণ 90 নাও হতে পারে, কিন্তু দেখেন আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 হবে। তাহলে তাহলে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90° বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, সেই জন্য আমরা বলবো সমস্ত আয়তক্ষেত্র আমরা সামান্তরিক বলবো। কিন্তু সামান্তরিকটা আয়তক্ষেত্র হবে না, কারণ সামান্তরিকের যে বৈশিষ্ট্য সেটা 90° কোণগুলো প্রত্যেকটা কোণ 90° হলে তবে সেটা আয়তক্ষেত্র হবে। তাহলে সেজন্য আমরা বলবো যে সামান্তরিক হলে আয়তক্ষেত্র হবে না, কিন্তু আয়তক্ষেত্র হলে সামান্তরিক হবে। এরপর দেখো 10-এর দাগে যে অঙ্কগুলো আছে এগুলো আমরা 20তম বলে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। তাহলে এই 10-এর দাগের 1, 2 দুটো অঙ্কই তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। তাহলে আজকে আমরা তাহলে এই স্কুলটা 8 নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমরা দারুণভাবে উপকৃত হবে। কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে রাখবে। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।